টুডে স্টোরি প্রেজেন্টস মঞ্জরি কবিতার সাথে কিছুক্ষণ। মঞ্জরির আরো একটি পর্বে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে প্রতি পর্বে আমাদের সঙ্গে একজন শিল্পী থাকেন, তার সঙ্গে আড্ডা হয়, তার থেকে 3টি কবিতাও আমরা শুনি। আমাদের আজকের শিল্পী ঝুমুর বসু দিদি, আপনাকে স্বাগত। এই যে কবিতা, তুমি তো একদিকে যেমন একজন শিল্পী, আরেকদিকে ব্যবসায়ীও, এই দুটো দিক ব্যালেন্স করো কিভাবে? আমি যখন যেটা করি খুব ডিভোটেডলি, ডিভোশনটা আমার থাকে। আমি ডেডিকেটেড ওয়েতে যখন ব্যবসা করি ওই দিকে মন থাকে, আবার যখন কবিতার লাইনে আসি এই পরিবেশটার সাথে মানিয়ে আবার এটার মধ্যে আমি নিজেকে সঁপে দিই। এই যে কবিতার সঙ্গে পথ চলা কবে থেকে শুরু হলো? এটা আমার 3-4 বছর হয়ে গেছে। প্রথমে ছোটবেলায় আমি নাচ করতাম, কলেজ অবধি করেছি। তারপর আমার যে কোনো কারণে, মানে পারিবারিক কারণে সেটা বন্ধ হয়ে যায়। ভেতরে একটা ছিল সাংস্কৃতিক জগতের সঙ্গে সংযোগ। তারপরে যখন মেয়ে একটু বড় হয়ে গেল, ও এস্টাবলিশড হলো, তখন আমি অনেকটা সময় পেলাম হাতে। তখন আবার নতুন করে আমি এই জগৎটার সাথে এখন ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। মানে কবিতা পাঠ করা হয় নাকি লেখাও হয় সঙ্গে? আমি কিছু সময় লিখে নিই যখন যেটা মনে পড়ে, আর নানান জায়গায় আমি আবৃত্তি করি। নানান অনুষ্ঠানের সাথে আমি যুক্ত আছি। আর বাচ্চাদের শেখানো হয়? আমি শেখাই না, কিন্তু আমি নিজে যখনই সময় পাই আমি আবৃত্তি নিয়েই আমি থাকি। আমার বই পড়া, এই আবৃত্তি শোনা, এগুলোতেই আমি সবসময় ব্যস্ত থাকি। কোন কোন কবির কবিতা ভালো লাগে পড়তে? আমি তো সব থেকে বেশি আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, সেটা বলে কোনো লাভ নেই। বাঙালি মানেই আমরা, একদমই তাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে ওনার অবদানের তুলনা নেই। এছাড়া বীরেন্দ্র চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, তারপর আমাদের শঙ্খ ঘোষ, এরকম নানান, সুনীল গাঙ্গুলি, অনেক কবিতা আমি বইও আছে আমার, আর আমি পড়তেও ভালোবাসি। আধুনিক কালের কবিদের মধ্যে কারা রয়েছেন পছন্দের তালিকায়? আধুনিক কালের সুবোধ সরকারের কবিতা শুনি, মন্ত্রকান্তা সেন, মল্লিকা সেনগুপ্ত, এরকম অনেক কবি আছেন। রিসেন্টলি একটা সুবোধ সরকারের কবিতা পড়লাম, ওই বেলুর মঠে সিঁড়ি দিয়ে লেখা, অপূর্ব। এরকম কিছু কিছু কবিতা আছে যেটা মনে থেকে যায়। আর একটা কবিতা যেমন কালকেই পড়ছিলাম সুনীল গাঙ্গুলির, ওই আমি পাহাড় কিনতে চাই। এরকম কিছু কবিতা আছে যেগুলো আমার ভীষণ ভালো লাগে। রোমান্টিক কবিতা নাকি প্রতিবাদী কবিতা, কোনটা বেশি পছন্দ? না, আমার প্রতিবাদী কবিতা আছে, কিন্তু বেশি ভালোবাসি আমি প্রাকৃতিক ব্যাপার নিয়ে কবিতা। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে, যেটা প্রেম আর পূজা দুটো এক হয়ে গেছে, সেরকম কবিতা, এগুলো আমাকে খুব নাড়া দিয়ে যায়। আর তুমি তাই তো সংস্কৃতি প্রেমী মানুষ, এখন বইমেলা চলছে, চারিদিকে এখন অনুষ্ঠান। এই যে কালচারাল দিকটা বা এই যে বাঙালিয়ানা সংস্কৃতি, এটা কতটা এখনো বজায় আছে? বা আজকালকার যারা প্রজন্ম, এখন বাবা মায়েরা চাইছে আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে ভর্তি হোক, তারা ইংরেজিতে কথা বলুক, বাংলা তো আছে, মাতৃভাষা, ওটা হয়ে যাবে। সেদিক থেকে এই কালচারাল বিষয় কি বলবে, যে কতটা এখনো বজায় আছে? আমিও নিজে খুব কালচারালি থাকতে ভালোবাসি। আমার মেয়েকে যখন বড় করেছি, ও নানান রকম নাচ গান সবকিছুই করেছে, তাতে ওর পড়াশোনা আরো ভালোভাবে করতে পেরেছে। মনের বিকাশটা আমার মনে হয় সাংস্কৃতিক জগতের সঙ্গে না থাকলে হয় না। আমিও বইমেলা গেছিলাম, গিয়ে খুব ভালো লাগলো, এখনো সেই রকম ভিড়। ওখানেও আমি একটা পরিবেশনা করেছি, ওখানে প্রচুর কবি সাহিত্যিকরা আসে, তাদের সাথেও দেখা হলে কথা বলতে খুব ভালো লাগে। বাঙালিদের দুর্গাপুজো আর বইমেলা, এই দুটো কিন্তু মানে কেউ কখনো আমরা ভুলতে পারবো না। যারা বিদেশে থাকে, যারা আমার ভাই আছে, আমার অন্যান্য আত্মীয় স্বজন, তারা এই বই মেলাটা খুব মিস করে। একদমই তাই। যে আমি ছুটি পেলে চলে যেতাম দৌড়ে। একটা বই মেলার পরিবেশটাই আলাদা। আর আমি অনেক বইও কিনেছি, অনেক কবিদের বই, যার মধ্যে একজন আছে আমার খুব প্রিয় কবি, আমার পরিচিত প্রদীপ গুপ্ত। তারপরে প্রতুতির কয়েকটা বই কিনলাম, সমগ্র, যেগুলো অনেক কবির বই, কবিতা একসাথে সংকলন। মেয়ে কি বলে মায়ের লেখা পড়ে বা কবিতা? আমার মেয়ে খুব ইন্সপায়ার করে আমাকে ভীষণ ভাবে। মানে ও বলে, তুমি যখন সময় পেয়েছো, তুমি এটা ভালোবাসো, যখন তুমি এটার মধ্যে থাকো, তুমি এর থেকে আনন্দ খুঁজে নাও। একদমই তাই, যে কথা তো চলতেই থাকবে, কথায় কথায় সময় হয়ে গিয়েছে প্রথম পরিবেশনার দিকে যাওয়ার। কি থাকছে প্রথমে? আমি তারা, এটা একটু নারীর দেশি কবিতা, দেবেশ ঠাকুরের আমি পড়ছি। তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে। যত অনার্য রমণী আছে, তাদের প্রতিনিধি হিসেবে তুমি আর্যাবত্যের অধিপতি। তোমার মহত্ব নিয়ে আমি প্রশ্ন করব না। তুমি পিতৃ সত্য পালনের জন্য
অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছো বিপন্ন জীবন। তুমি অযোধ্যা অধিপতি, ব্রাহ্মণবাদের শিখর, বেদ ও বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। তোমার বনবাসের জন্য বিস্তীর্ণ আর্যাবত থেকে কোনো বনভূমি ছিল না? তোমার কুটির বাঁধার জন্য তোমার আর্যাবত থেকে কোনো গুলমলতা শোভিত পরিক্ষেত্র ছিল না? তুমি কেন কেন বেছে নিলে আমাদের বনভূমিটি? তোমার প্রতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামিনী, ধন্য তার মহত্ব, ধন্য তোমার পাতিব্রত্য, ধন্য তোমার ভাতৃপ্রেম, ধন্য ভ্রাতা রঘুমণি। তুমি তারকা নিধন করেছ, তার অপরাধ ছিল। তুমি স্বর্ণমৃগবেশী মারীচকে মেরেছ, সেও ছিল রাবণের অনুচর। তুমি শূর্পণখার নিগ্রহ ঘটিয়েছ, তারও কিছু দোষ ছিল। কিন্তু আমার স্বামী একবার বুকে হাত দিয়ে বলো, কি তার অপরাধ? তিনি কোনো আর্যকে হত্যা করেননি, কোনো আর্যের কেশাকর্ষণও করেননি। বনের ফলমূল, গুল্মের নিবাস আর নদীর জলধারা, এই নিয়েই আমার সুখ ও সংসার। পুত্র অঙ্গদ, স্ত্রী তারা। তার সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল নিতান্ত পারিবারিক, একান্ত ব্যক্তিগত অথবা সামাজিক। তুমি সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি বালিকে হত্যা করলে। এক অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আর এক রমণীকে দিলে বৈধব্য। আমার পুত্র অঙ্গদ বিযুক্ত হলো তার পিতৃ স্নেহ থেকে। কি অপরাধ বালির, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবত্যের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি। যে স্ত্রীকে ফেরত পেতে তুমি আমাকে উপহার দিলে বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনো দিন। কৈশোরে অঙ্গদ যেমন হয়েছে পিতৃহীন, তুমিও সংঘর্ষে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে। সন্তান সুখ থেকে তুমি বঞ্চিত হবে। পত্নী থেকেও পত্নীহীন, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির চিতা। শ্রুতি নাটক করা হয়? শ্রুতি নাটক তো দুটো আমি করেছি, খুব ভীষণ পছন্দ করি। কিন্তু এখানে শ্রুতি নাটক যিনি শেখান, মানে আমার গুরু বলতে পারে, জগন্নাথ বসু, তিনি এত দূরে থাকেন না, তাই ওটা আমার মনে হয় অনলাইনে করা একটু অসুবিধে। নর্থ ক্যালকাটায় থাকেন। আমার ইচ্ছে আছে ওনার সাথে যোগাযোগ করে একবার একটু শেখার। একদমই, আমরা কোভিড এর পর থেকে একটা অনলাইন ক্লাসের ধাতস্থ হয়ে গিয়েছি, কিন্তু সামনাসামনি একটা প্রশিক্ষণ আর একটা ভার্চুয়াল মাধ্যমে। একদমই তাই। আমি একটা কথাই বলছি মাধ্যমে, তোমাদের মাধ্যমে, এখনকার দিনের বাচ্চারা তারা এত ব্যস্ত থাকে পড়াশোনার চাপে, আর তাদের খেলাধুলাটাও বন্ধ হয়ে গেছে, তারা বিশেষ সময়ও পায় না। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, তাদেরকে যদি একটু খেলাধুলো, একটি সাংস্কৃতিক জগতের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে মনে হয় তাদের মনের বিকাশটা অনেক বেশি বাড়বে। তারা অসম্ভব, তারা কেন, সবাই আমরা এখন এত মোবাইলের প্রতি আমাদের একটা মানে আসক্তি চলে এসছে না, এই রিলস দেখা। ভালো নয় আমি বলবো না, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে না নেগেটিভ জিনিসগুলো ভীষণ প্রভাব ফেলছে। তাই আমি অনুরোধ করব সবাইকে, এটা আমার অনুরোধ, ব্যক্তিগত অনুরোধ, একটু যদি তাদের খেলাধুলার সময় দেওয়া যায়, বা একটু যদি তাদের এই নানান রকম অ্যাক্টিভিটিতে তাদের এনগেজ করা যায়, আমার মনে হয় তাতে বোধহয় আরো ভালো হবে তাদের পড়াশোনাটা কিন্তু ভীষণ প্রয়োজন। এটাই আমার অনুরোধ। একদমই তাই। যে আর সব থেকে বড় কথা, যে স্কুল তো অনেক পরে, শিক্ষাটা আগে বাবা মায়ের হাত ধরেই শুরু হয়। একটা ঘরের পরিবেশই আর কি শেষ কথা বলে। সামাজিক শিক্ষার ভীষণ দরকার। এত মানে ভুলভাল কাজ হচ্ছে সমাজে এখন, অনেক নানান রকম খারাপ দিকে প্রবণতা বেড়ে চলেছে, সেটা কিন্তু আমাদের নেগেটিভ দিকগুলোকে বেশি করছে। কিন্তু আমার মনে হয় বাচ্চাদের একটুখানি অন্যরকম ভাবে বড় করা, যেটা আমি করেছি বলে আমি বলছি না, আমাদের প্রজন্মের সবাই আমরা কিন্তু ছেলে মেয়েদের নানান রকম এটা দিয়েছিলাম।
নাচ গান আঁকা। এখন টেকনোলজি এসে শৈশবটাকে হয়তো হারিয়ে হ্যাঁ, দিয়েছে। তারা কিন্তু খেলার সময় পেতো, তার মানে যে তারা পড়াশোনা করেনি তা না, তারা এখন তো খেলার মাঠই দেখতে পাওয়া যায় না খুব একটা। খেলার মাঠ নেই, তাদের কোনো কিছু অ্যাক্টিভিটিস নেই, শুধু ভারী ভারী বই ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া আর বাড়িতে এসে সময় পেলেই একদমই মোবাইল দেখা। এটা আমাদেরও খুব খারাপ। বাবা মায়েরা এখন দুজনেই হয়তো চাকরি করছেন, দুজনেই ব্যস্ত, যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা সময় দিতে পারছে না, একদমই কেউ, তাই। সবাই ব্যস্ত। কিন্তু তাও কিন্তু একটা কোয়ালিটি টাইম বাচ্চাদের কিন্তু বাবা মাদের, বিশেষ করে মাদের, আমি মা হয়ে বলছি, আমাদের ওপর কিন্তু অনেকখানি নির্ভর করে। আমরা যদি কাউকে, মনে করো আমার মেয়েকে আমি যদি উপদেশ দিই, তুমি এটা করো না, তুমি ওটা করো না, তার থেকে যদি আমি নিজে যেটা করি সেটা কিন্তু বাচ্চারা ভীষণ ফলো করে। মা বাবাকে দেখেই কিন্তু তারা বড় হয়। মানে সঠিক শিক্ষাটা দরকার। কারণ স্কুলে খুব অল্প সময় তারা থাকে, বেশিরভাগ সময় তো বাবা বাবা মায়ের মার কাছে থাকে, এবং এটা আমার ভীষণ মনে হয়। আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, এখন অনেকে আঞ্চলিক কবিতা নিয়ে চর্চা করেন, তুমি কি করো আঞ্চলিক কবিতা? না, আঞ্চলিক কবিতা আমি যার কাছে শিখতাম, তিনি সদ্য প্রয়াত হয়েছেন, গোপা চক্রবর্তী। তিনি খুব আঞ্চলিক কবিতা নিজেও ভালোবাসতেন, উনি নিজেও মানে আমাদের সবাইকে শেখাতেন। কিন্তু আঞ্চলিক কবিতা করার আগেই মানে আমি ওনাকে হারালাম। আমি এখন মান্য কবিতাগুলোই করছি, যদি সেরকম প্রশিক্ষণ পাই নিশ্চয়ই আমি হয়তো করবো। এই যে কবিতা একটা উচ্চারণগত বিষয় থাকে, স্পষ্ট উচ্চারণ হতে হবে। উচ্চারণ, শুধু উচ্চারণ, ব্যাকরণ, আমাদের কণ্ঠ দিয়ে যে অভিনয়, খুব মানে আগে ভাবতাম যখন কবিতা শিখিনি, কবিতা বলা খুব সোজা, ছোটবেলা করে বলে দিলাম। হ্যাঁ, ছোটবেলায় অনেক স্কুলে প্রাইজ টাইজ পেয়েছি, রবীন্দ্রনাথের শঙ্খ কবিতাটা যেমন আমি বলেছিলাম, আমার মনে আছে। কিন্তু এখন এই পুরো এতে ঢুকে দেখছি, যখন ছোটবেলায় ব্যাকরণ পড়েছি তার থেকে অনেক বেশি ব্যাকরণ এখন আমায় পড়তে হচ্ছে। ভাষাও অনেকটা চেঞ্জ হয়েছে, আমাদের অনেক চেঞ্জ হয়েছে, বানানও চেঞ্জ হয়ে গেছে, বানান চেঞ্জ হয়েছে, উচ্চারণ ভালো না থাকলে গলার ব্যায়াম করতে হয়, মেডিটেশন করতে হয় আমাদের। সুতরাং কবিতা বলো, নাটক বলো বা শ্রুতি নাটক বলো, এর কিন্তু ভীষণ ভালোভাবে প্রশিক্ষণ দরকার, তাহলে কিন্তু হয় না। একটা কান তৈরি করতে হবে আমাদের। শ্রুতি নাটক তো আমার মনে হয় চোখ দিয়ে দেখা না, ওটা কানটাই আমাদের চোখ। না, অনেকের একটা ধারণা থাকে যে ওই বই পড়ে মুখস্থ করে নিলাম, তারপর একটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম, ওখান থেকে ভিউজ আসছে, কন্টেন্ট। একদম না, আমি ওগুলো আমি না, আমার মনে হয় আমার যে যার কাছে আমি শিখেছি একই কথা বলতেন। আর অনেকে আছে আজকাল দেখি খুব রিডিং পড়ে, ওটা কিন্তু আমাদের কানে লাগে, একটা আবেগ থাকবে, গলার মডুলেশন থাকবে, কবিতাটার ভালো করে আগে মানেটা ভালো বুঝতে হবে। রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে, পড়লে তুমি প্রথমবার পড়ে তুমি বুঝতে পারবে না, যখন তুমি গভীরে ঢুকবে না, তখন তোমার ভিতর থেকে একটা অন্যরকম ভাব দিয়ে পড়া অনুভূতি চলে আসবে, তখন তোমার মনে হবে কি মানেটাই তো আলাদা হয়ে গেল। বলছি না, রবীন্দ্রনাথের পূজা আর প্রেম দুটোই কিন্তু মিলেমিশে গেছে, ওগুলো একটু বুঝতে হয়, একটু সময় দিলে খুব মনের একটা আনন্দ হয়। আমি তো ভীষণ আনন্দ পাই। কথায় কথায় সময় হয়ে গিয়েছে দ্বিতীয় পরিবেশনার দিকে যাওয়ার, কি শোনাচ্ছ? আচ্ছা, আমি এখন একটা রবীন্দ্রনাথের কবিতা বলি। একদিন তরিখানি থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কিছু আছে নাকি, যাবে কোনখানে? আমি বলেছিলাম কে জানে, নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে তরু তলে গাহিলাম বেদনার গান। সে তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা বলিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর প্রথম পরিচয়। তারপর তরঙ্গের খেলা সাঙ্গ হলো বেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত কিছু কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দল পড়ে ঝুড়ে ভেসে যায় দূরে, বসন্তের ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির, ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবচ্ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যা তারার দিকে
বহিয়া চলেছে তরণীকে, সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়। অসাধারণ। কবিগুলোকে ছাড়া কবিতা কেন কোনো লেখাই অসম্ভব, ভাবা যায় না। আর একটু যাবো যে তুমি যে তোমার প্রথমে বললাম যে তুমি একজন ব্যবসায়ী, একটু সেটা বলো যে কতদিনের এই ব্যবসায়ী জীবন, কোন ব্যবসার সঙ্গে তুমি যুক্ত, বা একজন মহিলা যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে বা পুরুষতান্ত্রিক সমাজ কতটা মেনে নেয়? এটা আমার একদম মানে মনের কথা বললে। আমি ভীষণ ভাবে বিশ্বাস করি মেয়েদের একটা স্বনির্ভরতা ভীষণ দরকার, একটা ওম্যান এম্পাওয়ারমেন্ট। এখনকার দিনে যে মেয়েদের মধ্যে মনে করো নিজস্ব আর্থিক সবলতা থাকবে, স্বাবলম্বী হবে, যে তার না ডিসিশন নেওয়ার পাওয়ার চলে আসে, তার কনফিডেন্স চলে আসছে। তাই প্রত্যেকটা মহিলাকে আমি অনুরোধ করব, যেভাবে হোক সেরম ভাবে আমাদের নিশ্চয়ই পড়াশোনা শিখতে হবে। তারপর যদি নিজের পায়ে একবার দাঁড়িয়ে যাই না, আমরা আমাদের নিজের ইচ্ছে মতো অনেক কিছু ডিসিশন নিতে পারবো, কেউ আমাদের উপর চাপিয়ে দিতে পারবে না। যেমন অনেকের আছে না, এত ভালো গান শিখতো, বিয়ের পর গানটা বন্ধ হয়ে গেল, ভেতরে যে কি কষ্ট। নাচ গান মেয়েরা করবে বিয়ের পর, এটা অনেকেই মানতে পারে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে মানতে পারে না, তখন বলে যা হয় আর কি। বেশিরভাগ এখনো অনেকেই অবশ্য অনেক চেঞ্জ হয়েছে মানসিকতার, কিন্তু মেয়েদের স্বাবলম্বী হওয়ার ভীষণ দরকার। একটা এম্পাওয়ারমেন্টের যে কি দরকার না। আমি একটা পেট্রোল পাম্প চালাচ্ছি, ক্যামাক স্ট্রিটে আমার পাম্প, ওখানে না প্রায় 30 জন মতো কাজ করে আমার পাম্পে। তাদের যে সংসার চলছে, তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, এর একটা আমার খুব স্যাটিসফ্যাকশন। কত বছর হলো? আমার পাম্প প্রায় 20 বছর। অনেকটাই সময়। মানে সমস্যা হয়নি, একদিকে ঘর, একদিকে স্বামী সন্তান, একদিকে ব্যবসা, অ্যাডজাস্ট করতে হয়েছে। সবাই খুব সাপোর্ট করেছে। হ্যাঁ, আমার মেয়ের সাপোর্টটা খুব বড়, আর ও খুব ভালো জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে। ও খুব ভালো করে পড়াশোনা শিখেছে, নানান ফিল্ডে ও কাজ করে, বিদেশেও বহুদিন পড়াশোনা করেছে, এখানেও করেছে। যাই হোক, ওর সাপোর্টটা আমাকে ভীষণ ভাবে এনকারেজ করে। আজও আমাকে ও প্রত্যেকদিন ফোন করে আজকে কি প্রোগ্রাম, আজকে কি করছো, আমি ওকে জিজ্ঞেস করি, আমরা বন্ধুর মতো। আর ভীষণ ভাবে সাপোর্ট করে। ও এইটা ভীষণ পছন্দ করে যে মেয়েরা একটা নিজের পায়ে দাঁড়াবে, মেয়েরা স্বাবলম্বী হবে, এবং ওর যে বাচ্চা মেয়ে, তাকেও কিন্তু এমন ভাবে তৈরি করছে, ওকে দেখে বাচ্চাটাও জানে আমাকেও এর মার মতোই হতে হবে। তার জন্য কিন্তু আমাদের ছবি আঁকা বা কবিতা লেখা বা এগুলো কিচ্ছু বন্ধ হয়নি, সবকিছুই করা যায় যদি তুমি সময়টা মেনটেন করো। তাহলে দেখবে তুমি সময়ের জন্য তোমার দৌড়তে হবে না। একদমই তাই। এই জন্যই বলে যে রাতে সে চুলো বাঁধে। হ্যাঁ, ঘরে বাইরে মেয়েরা কিন্তু দুদিকটা ব্যালেন্স চালিয়ে করতে পারে। আমি ভীষণ সময়ানুবর্তিতা পছন্দ করি। আমি যার কাছে কবিতা শিখেছি, তা তিনি আমাকে পরপর 2 বছর এই সময়ানুবর্তিতার জন্য ফার্স্ট প্রাইজ দিয়েছেন। তারপরে আমি বলেছিলাম, দিদি 3 বছরে তুমি স্পেশাল প্রাইজ দেবে, কিন্তু দিদি তো চলে গেলেন সেই অজানা দেশে। আমি কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করি না। ডিসিপ্লিনটা জীবনে খুব বড় জিনিস, ভীষণ বড় জিনিস। ডিসিপ্লিনটা ভীষণ দরকার। তুমি সবকিছু করতে পারবে যদি তুমি টাইম ঠিক রাখতে পারো। একদমই তাই। যে আস্তে আস্তে আমরা এবার সময় বলছে থামতে হবে, শেষে এটাই বলবো যে সমাজের উদ্দেশ্যে কি বলবে? আমি সমাজের উদ্দেশ্যে বলবো, সবাই আমরা যদি একটু পজিটিভ চিন্তা করি, একটু যদি এই যে বসে থাকা, অলসতা ত্যাগ করে যদি একটু কাজকর্ম করি না, আমাদের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর মন ভালো রাখার জন্য না আমরা কিন্তু মানে নেগেটিভ চিন্তাগুলো যদি বের করে দিয়ে যদি মনে সবসময় ভালো আনন্দ রাখার চেষ্টা করি, শরীর কিন্তু ভালো দেবে। যদি দেখো মন খারাপ থাকে না, শরীর ভালো থাকে না। মনটা কিন্তু শরীরের সাথে একদম মানে দুটোই কানেক্টেড। যেমন শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না, তেমন মন খারাপ থাকলেও একদমই তাই, ভালো লাগে না। আর খাওয়া দাওয়া বলো, এখন এত জাঙ্ক ফুড, এটা জ্ঞান দিচ্ছি না, এটা আমারও তো বয়স হয়েছে, আমি অনলাইনে অর্ডার করলেই চলে আসছে ঘরে খাবার। হ্যাঁ, বাড়িতে রান্না করা আছে, ফ্রিজে ঢুকে যাচ্ছে, আবার রান্না করার সময় নেই, হয়তো বাইরে তারা কাজ করছে। এতে কিন্তু আমাদের শরীরটাই ক্ষতি হচ্ছে। তুমি যাই বলো, যারা ব্যবসা করছে খাবারের, তারা তো তোমাকে বাড়ির মতো এত স্বাস্থ্য দেখে তো আর খাবারটা দেবে না, তারা তো তাদের মার্জিনের কথা ভাববে। আমার মনে হয় যতটা সম্ভব বাড়ির খাবার খেলে সবাই আমরা সুস্থ থাকবো।
সবার কাছে অনুরোধ, যেটা ডাক্তাররা বলে যেভাবে আমরা পড়ি চারিদিকে সেভাবে যদি আমরা থাকি না, আমরা কিন্তু সুস্থ অনেক দিন থাকতে পারবো। এখন অসুখ বিসুখের এরা বেড়ে গেছে না, অল্প বয়সী বাচ্চা ছেলেদের দেখি শুনি যে হার্ট অ্যাটাক হচ্ছে। দুটো কারণে, একটা তো খাওয়ার আমাদের অভ্যেসটা খারাপ, লাইফস্টাইল, হ্যাঁ, আর হ্যাঁ লাইফস্টাইল ডিজিজ, আর একটা হচ্ছে অলসতা, আর 3 নম্বর হচ্ছে স্ট্রেস। স্ট্রেসটাও কিন্তু আমাদের করতে হবে, এটা কিন্তু আমাদের নিজেদের হাতে। এই যে কবিতা বলো, গান বলো, এগুলো কিন্তু আমাদের স্ট্রেস কমে যায়। একদম রিল্যাক্স মোডে থাকো, একটা মানে রিল্যাক্সেশন, একটা আমাদের একটা অন্যরকম হবে। সারাদিন যখন আমি বাড়িতে ফিরে যখন রেস্ট নিই, যখন আমি কবিতার বই পড়ি, কিন্তু ইউটিউবে যখন কারোর আবৃত্তি শুনি, সৌমিত্রর বলো, ব্রততীর বলো বা সব্যসাচী, মনটাই একটা অন্যরকম হয়ে যায়, স্ট্রেস কমে যায়। খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। আমিও কিছু আমার মতামত ব্যক্ত করলাম, মানে কাউকে কিছু উদ্দেশ্য করে নয়। আমার মনে হয় সবাই যদি আমরা ভালো থাকি তাহলেই আমাদের সমাজ, চারপাশটাকেও ভালো রাখা যায় নিজেরা ভালো থাকলে। শুধু স্বার্থপরের মতো একা ভালো থাকলে তো হবে না, আমাদের আশেপাশের সবাইকেও ভালো রাখতে হবে। আমার এবার বইমেলায় গিয়ে কিন্তু খুব ভালো লেগেছে, সেই আগের ভাইবসটা কিন্তু আমি পেয়েছি। ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর বই পড়ছে, দেখছে খুলে খুলে, ছবি আঁকার বই বিক্রি হচ্ছে, খুব ভালো লেগেছে। একেবারে ঘড়ির কাঁটা বলছে এবার থামতে হবে। আজকে আমাদের সঙ্গে ছিলেন শিল্পী ঝুমুর বসু, তাকে পেয়ে আমরাও আনন্দিত। এবার দিদি থেকে শেষ পরিবেশনা শুনে নেব, কি থাকছে? এটা চিত্রাঙ্গদা, একটা তো রামায়ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রবীন্দ্রনাথ বললাম। হ্যাঁ, এই রামায়ণ মহাভারত মহাকাব্য আমাদের এখান থেকে কিন্তু অনেক কিছু আমাদের শেখার আছে, জানো তো। আমাদের জীবনের সাথে কিন্তু এই দুটোও কিন্তু এমন ভাবে জড়িত, অনেক কিছু নেওয়ার আছে। আমি চিত্রাঙ্গদাটা পড়ছি। আমার পিতা তোমাকে চাইলেও আমি আর তোমাকে চাই না অর্জুন। মহাভারতের প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে আমি তোমাকে ভালোবাসতেই ভুলে গেছি। ভালোবেসেছি তোমার জ্যেষ্ঠ অথচ সুত পুত্র কর্ণকে। আমি চিত্রাঙ্গদা, মণিপুর রাজকন্যা। জন্মে নারী হলো, কর্মে আমি বীর। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে বাম আমি বিস্তার করেছি আমার কঠিন বাহু স্নেহের স্রোত। আমার ভয়ে কম্পিত হয় দুর্বৃত্ত রাজ, আমার মায়ায় শঙ্কিত হয় দারিদ্র। কর্ণকে ভালোবাসতে বাসতে আমার ওর প্রতি, ওর অসময়ে ওর সাথে থাকার বড় বাসনা আমার। অর্জুন, কর্ণের যখন রথের চাকা যুদ্ধক্ষেত্রে বসে যাবে, বীর যোদ্ধা বীর কর্ণ ভুলে যাবে তার অস্ত্রবিদ্যা। আমি জানি শ্রীকৃষ্ণ তোমায় কানে মন্ত্রণা দেবে, তুমি গান্ডীব তুলে নেবে হাতে। সেইক্ষণে গিয়ে উপস্থিত হব আমি। তোমার অঞ্জলি চূর্ণ বিচূর্ণ আমি হবে আমার দৃষ্টি বাণে। তুমি বিস্মিত হবে, কর্ণ আবার তোমাকে নতুন প্রতিষ্ঠা নিয়োগ করবে। অর্জুন, তোমার শানিত কণ্ঠে আমি কর্ণকে শোনাবো আমার প্রেমের কথা। হে পুরুষোত্তম, আমি চিত্রাঙ্গদা, দুর্বল সঙ্গ নই। হৃদয় তোমাকে দিয়েছি প্রিয়, আমি রূপবতী নই, আমি বীরাঙ্গনা। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তোমার পৌরষ কণ্ঠ আমার বজ্রমুঠিতে ছটপট করবে, তখন আকাশে প্রখর প্রবল সূর্য উঠবে। আমি সেই সূর্যকে প্রশ্ন করব, কেন কেন আমার ভালোবাসা এমন অসহায় মৃত্যুবরণ করবে যখন আপনি ওর পিতা? সূর্য অনুতাপে লুকাবে মেঘে, চারিদিক অন্ধকার নেমে আসবে। অর্জুন, তুমি পুনরায় অস্ত্র তুলে নেবে হাতে। আমি আবার তোমায় বলবো, তুমি শরচ্যুত হবে। তারপর যুদ্ধক্ষেত্র ছেড়ে দূরে একটা কুটির বাঁধবো। আমার প্রিয় কর্ণ আমায় এসে বলবে, বীর বধূ আমার। অর্জুন, তুমি আমার এই মহাভারতের এই নতুন অধ্যায় দেখে রুষ্ট হয়েও না। তার চেয়ে মাতা কুন্তিকে বুঝিয়ে যাজ্ঞসেনীর একলা পুরুষ হয়েও। যাজ্ঞসেনীর একলা পুরুষ। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের টাইম দেওয়ার জন্য।